কালাচাঁদ বাবুকে দেখতে পাচ্ছি উনি কাজ করছেন। তাই মৃন্ময়ী মাকে মাটি দিয়ে তৈরি করলে এখানে দেখো সাঁচ দিয়ে মুখমণ্ডল তৈরি কাজ চলছে। এটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম উৎসব এটা। মা সরস্বতীর যে ফিনিশিং এর কাজ হচ্ছে, মাটি চটকাতে শিখেছি ছোটবেলা থেকে। ময়ূরের একটা আকৃতি এখানে দেখতে পাচ্ছ। মানে মা বলুন, বাবা বলুন, ভগবান বলুন, আমার বাবা আর মা। বেশ কিছু মা দুর্গা তৈরি হয়ে রয়েছে, তোমাদেরকে দেখাই। একটা দুর্গাপুজোকে ঘিরে বহু বহু কোটি কোটি মানুষের রুচি রোজগার জড়িয়ে রয়েছে। যে কোনো পুজোর সাথে জড়িয়ে মৃৎশিল্প, আর মৃৎশিল্পের সাথে কারা জড়িয়ে? মৃৎশিল্পীরা, যারা শিল্পী, তাদের মাধ্যমেই যে কোনো প্রতিমা জীবন্ত হয়ে ওঠে। শুভ সকাল, গুড মর্নিং সবাইকে, নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো কালাচাঁদ রুদ্রপালের স্টুডিও। কালাচাঁদ রুদ্রপাল নামটা নিশ্চয়ই সবার জানা রয়েছে। দুর্গা পুজোর সাথে জড়িয়ে সনাতন রুদ্রপাল, কালাচাঁদ রুদ্রপাল, প্রদীপ রুদ্রপাল, এই তিন ভাই। আমার তো দারুণ লাগে, তিনজনেরই কাজ অসাধারণ কাজ। আজ তোমাদেরকে কালাচাঁদ বাবুর স্টুডিও তো দেখাবোই, কালাচাঁদ বাবুর মুখেও শোনাবো যে দুর্গাপুজোর ব্যাপারে, এই বছরের দুর্গাপুজো নিয়ে কি কাজ চলছে, ওনার ভাবনায় দুর্গাপুজো, সবই তোমাদেরকে শোনাবো। বিগত বছরগুলোতে আমরা জানি বিভিন্ন বড় বড় মণ্ডপে বড় বড় ঠাকুর প্রতিমা কিন্তু করেছেন কালাচাঁদ বাবু। এই বছর ঠিক কী করছেন, কোন প্যান্ডেলের কাজ করছেন সেটা তো জানবই, সাথে সাথে তোমাদেরকে তো দেখাবো। চলে এসছি একদম স্টুডিওর একদম সামনে চলে এসেছি। চলো একদম সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে এসছি একদম স্টুডিওর ভিতরে। কালাচাঁদ বাবুকে দেখতে পাচ্ছি উনি কাজ করছেন, ওনার সাথে তো কথা বলবোই। তার আগে তোমাদেরকে দেখাই যে জিনিসটা দেখানোর জন্য তোমাদেরকে এখানে এনেছি, ডিজিটালি তোমাদেরকে এনেছি এখানে, দেখো তোমরা। খুশির ডানা মেলে মা গেলে, এগিয়ে গেছি বহু দূর বেদনা ফেলে। আকাশি খুশির ডানা মেলে মা এলে, এগিয়ে গেছি বহু দূর বেদনা ফেলে। শিশিরে ভেজা ঘাসে শিউলি ছাড়ে, শিশিরে ভেজা ঘাসে শিউলি ছড়ে, সেখানে অর্ঘ্য দিল ভোরের আলো জেলে। তোমরা জানো যে কোনো প্রতিমার মুখমণ্ডলটা যে তৈরি হয় সেটা ছাঁচ দিয়ে তৈরি হয়, তারপরে ফিনিশিং করতে হয়। এখানে কাকু, এখানে দেখো ছাঁচ দিয়ে মুখমণ্ডল তৈরি কাজ চলছে। এটা মুখের কাজ চলছে তো কাকু? মুখের কাজ চলছে। এটা কি মা দুর্গারই কাজ চলছে? আচ্ছা, মা দুর্গারই মুখের এখানে কাজ চলছে। সাদা মেঘে কিয়া বেগে সব ছড়িয়ে দিলে, সেখানে অর্ঘ্য দিল ভোরের আলো জেলে, সেখানে অর্ঘ্য দিল ভোরের আলো জেলে। এবার তোমাদেরকে দেখাই বেশ কিছু ঠাকুরের এখানে প্রথম যে রংটা, সে রংটা পড়েছে, দেখো তোমরা। চলো এবার কথা বলে নিই কালাচাঁদ বাবুর সাথে। এখন তো পুরো দিন রাত এক করে কাজ চলছে, মানে রাত দিন সব এক করে এখানেই, সব মানে সারাক্ষণ ধরে এইখানে। আর তো কিছুদিনের অপেক্ষা। কিরকম লাগছে এই সময়টার অনুভূতিটা? অনুভূতি আর কি, খাটাখাটনির সময়
মানে চলছে। সারা বছরের পর এই সময়ের জন্যই তো মেনলি এই টাইমটার জন্যই আপনারা অপেক্ষা থাকেন, আর আপনাদের কাজ দেখার জন্য আমরা থাকি। একদমই তাই। এই যে এখানে আপনার এখানে জানতে চাইবো যে এখানে কতজন কাজ করেন শিল্পী? প্রায় 30 জন, প্রায় 30 জন কাজ করেন, বিভিন্ন জেলা থেকে নিশ্চয়ই কাজ বিভিন্ন করেন। জেলা থেকে। আচ্ছা, কোন কোন জেলা থেকে বেসিক্যালি? সমস্ত নদিয়ায় আছে, আপনার মেদিনীপুর আছে, বর্ধমান আছে, আচ্ছা, হুগলি আছে, সমস্ত জেলারই মানুষ কম বেশি আসে। বেশ। চলো তোমাদেরকে আরেকটুখানি দেখাই এই দিকটা ঠিক কি কি ঠাকুর রয়েছে তোমাদেরকে দেখাই, চলো। আশিনি মেঘ বুঝি হে পূজারি ফুল, চামর কি কাশির দোলা হয়ে যায় ভুল। দাদা কাঠামোর যে কাজটা সেটা করছে, তোমাদেরকে দেখাই। এই যে মেন যে কাঠামোর কাজটা এটা হচ্ছে, এটা কোন ঠাকুর তৈরি হচ্ছে? এটা লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে। আর লক্ষ্মীর পেঁচা, এই যে পেঁচাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা পেঁচা। আর মেন যে বডির অংশটা সেটা হচ্ছে এটা। আশিনি মেঘ বুঝি হে পূজারি ফুল। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, ময়ূর এখানে রয়েছে। ময়ূরের একটা আকৃতি এখানে দেখতে পাচ্ছ, মানে জাস্ট খড় দিয়ে জাস্ট তৈরি করা রয়েছে, এরপর তো আরও অনেক কাজ রয়েছেই। চামর কি কাশির দোলা হয়ে যায় ভুল, যত কথা নীরবতা তোমাদের দিয়েছি ঢেলে। স্টুডিওর ভিতরে আসলে এখান থেকে যেন বাইরে আমার যেতে ইচ্ছা করে না। আরও দেখাই, এখানে বেশ কিছু মা দুর্গা তৈরি হয়ে রয়েছে, তোমাদেরকে দেখাই। সে ফলে অর্ঘ্য দিল ভোরের আলো জেলে, সে ফলে অর্ঘ্য দিল ভোরের আলো জেলে। এখানে একটা দাদা মা সরস্বতীর যে ফিনিশিংয়ের কাজ হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাই। এই যে এটার উপরে মাটির প্রলেপটা জাস্ট একদম মাটির এখন যে প্রলেপটা সেটা তো ঠিক করছো, মানে সমান করছো তো, আর তো কিছু না। এরপরে তো আরও অনেক কাজ রয়েছেই, দেখতে পাচ্ছ মা সরস্বতীর বীণা। ঢাকার কাশরেতে মাতোয়ারা উৎসব, শঙ্খ জানায় মাগো হোক ভালো হোক সব। পুজোর আগে মানে বিশেষ করে এই যে সময়টা, এই সময়টা একটা আলাদা অনুভূতি কাজ করে। বিশেষ করে তুমি যদি বাঙালি হয়ে থাকো তাহলে তো এই অনুভূতিটা কাজ করবেই। কলকাতা দুর্গাপুজো যাদের ছাড়া অসম্পূর্ণ, কালাচাঁদ রুদ্রপালের মতো ব্যক্তিত্বের জন্য। নমস্কার কালাচাঁদ দা। নমস্কার, আমি শ্রী কালাচাঁদ রুদ্রপাল। ডিজিটাল চ্যানেলের যে সকল সমস্ত দর্শকরা এই চ্যানেল দেখছেন তাদেরকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। কালাচাঁদ দা, এই বছরের পুজোর কি পরিস্থিতি একটু আপনার কাছে জানতে চাইবো। দেখুন, পরিস্থিতি বলতে খুব একটা ভালো নয়। প্রত্যেকেরই অর্থনৈতিক প্রবলেম, তারপরে এই অতিমারির একটা ভয়াবহ কাণ্ড, প্রত্যেকেই একটা ভীত ভাব। তারপরেও বাঙালির দুর্গোৎসব মানে সবচেয়ে প্রিয় উৎসব, এই উৎসবে মেতে উঠতেই হবে। তাই যতটা সম্ভব প্রত্যেকেই ভ্যাকসিন নিচ্ছে, ভ্যাকসিন নিয়ে এই পুজোর ওপর উন্মাদনা বাড়ছে আস্তে আস্তে। বেশ, এই যে দুর্গাপুজোর সাথে আপনি একজন মৃৎশিল্পী, সঙ্গে সঙ্গে একজন ভাস্কর্য, একজন আর্টিস্ট। আপনার কাছে জানতে চাইবো যে দুর্গাপুজো মানে আপনার কাছে কি? দুর্গাপুজো মানে হচ্ছে আমার কাছে একটা কি বলবো, মানে উৎসব, একটা কি বলবো, মানে আমাদের ক্ষেত্রে দেখতে গেলে এটা একটা এক্সিবিশন। বৃহত্তর মানুষ আমাদের এই সৃষ্টিকে দেখছে, উপলব্ধি করছে, ভক্তি করছে। এইটাই আমাদের কাছে একটা বেশ কি বলবো, মানে
পাওনা আর কি মানুষের কাছে। মানে সারা বছরের যে কাজ, সেই কাজটা আপনারা এই সময়টাতেই পরিবেশনা করেন দর্শকদের সামনে। আমরা মানে সারা বছরের অপেক্ষায় থাকি এই কটা দিনের জন্যে। কালাচাঁদদা, আমরা জানি যে ইউনেস্কো থেকে সম্প্রতি একটা মানে আমাদের এখান থেকে ইউনেস্কোতে মানে এই যে দুর্গাপুজোর ব্যাপারটা টোটালটা পাঠানো হয়েছে। এবার এইটা যদি একটা তকমা লাগে তাহলে এটা তো বিশেষ ব্যাপার একটা। এই ব্যাপারে কি বলবেন আপনি? এটা তো মানে অতি গর্বের ব্যাপার আমাদের, আমরা ভারতীয় হিসেবে বলো, বাঙালি হিসেবে বলো, যে আমাদের এই সৃষ্টিকে ওরা একটা মানে স্বীকৃতি দেবে। সেই স্বীকৃতির আশায় সারা বিশ্বের লোক তখন তো ঘুরে বেড়ায়। আর আমরা যদি এই মানে সৃষ্টিটাকে, মানে এই ফর্মটাকে, এই আর্ট ফর্মটাকে যদি একটা স্বীকৃতি পাই, সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। বেশ, আপনার কাছে জানতে চাইবো, বিগত দিনে আপনার তো বেশ কয়েক বছর ধরে আপনি এই দুর্গাপুজোর সাথে যুক্ত রয়েছেন। বিগত দিনে দুর্গাপুজো কেন্দ্রিক আপনার ভালো লাগার বিষয়, আপনার যে বিষয়টা আপনার যেই গল্পটা আপনার হৃদয়কে স্পর্শ করেছে, সেটা একটু শেয়ার করুন আমাদের সাথে। দেখুন, কলকাতা শহরে দুর্গাপুজো নিয়ে তো বহু বাঙালি মেতে ওঠে, তার মধ্যে আমিও একজন বাঙালি। আমার দুর্গাপুজোয় সবচেয়ে ভালো লাগে এই রাত জেগে ঠাকুর দেখাটা। এটা আমরা দেখুন, আমরা দীর্ঘদিন পরিশ্রম করি, দিন রাত পরিশ্রম করে আজকে ঠাকুর আমরা কমপ্লিট করে প্রত্যেকটা প্যান্ডেলে আমরা উপস্থাপনা করি। তারপরেও কিন্তু আমরা রাত জেগে ঠাকুর দেখি, দেখতে ভালোবাসি, পুজোটাকে ভালোবাসি, উৎসবটাকে ভালোবাসি, বাঙালিকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি। তাই আমার এটাই সবচেয়ে বড় মানে আশ্চর্য। বেশ, 2020 এমন একটা বছর, যে বছর আমরা জানি যে আমরা মহামারীতে কবলিত হয়েছি। তারপর থেকে কেমন যেন ছন্ন ছাড়া হয়ে গেছে সব কিছু। এই যে ছন্ন ছাড়া, তাও বাঙালির আবেগ, বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো এবছর হচ্ছে। কি বলবেন, এই 2020 পর থেকে দুর্গাপুজোটা ঠিক কতটা আলাদা? 2020-তে একদমই মানুষ ভেঙে পড়েছিল, তখন পরিস্থিতি একদম অন্যরকম ছিল। তারপরেও বাঙালি কিন্তু পুজো করেছে। হ্যাঁ, সরকার কিছু বা হাইকোর্ট কিছু নিয়ম নীতি বেঁধে দিয়েছিল, সেটা মেনেও বহু পুজো কমিটি পুজো করেছে, মানুষ রাস্তায় বেরিয়েছে, ঠাকুর দেখেছে, বা যেই সব প্যান্ডেলে ঠাকুর দেখতে পায়নি বাইরে থেকেই তারা দর্শন করেছে। তারপরে কিছুটা মহামারী কেটে গেছিল, মানুষের মনে একটা আত্মবিশ্বাস জন্মেছিল যে মহামারী কেটে গেছে, আমরা আবার আগে সুস্থ জীবনে ফিরে গেছি। আবার পুজো নিয়ে তোলপাড় শুরু হয়েছিল, কিন্তু আবার কিছুটা সময়ের জন্য আমাদের এই অতিমারী আবার ভয়াবহ আকার ধারণ করেছিল। কিন্তু এখন সেটা মানুষের মধ্যে নেই। তার কারণ হচ্ছে বৃহত্তর মানুষ ভ্যাকসিন হয়ে গেছে, ভ্যাকসিনটা নিয়েছে, এবং প্রত্যেকেরই ম্যাক্সিমাম পুজো কমিটির মেম্বাররা ডবল ডোজ নিয়েছে। যেরকম আমি ডবল ডোজ নিয়েছি, আমার কর্মচারীরা সব ডবল ডোজ নেওয়া হয়ে গেছে। এই জন্যে আমরা এখন অনেকটাই চাপ মুক্ত। তাই গত বছর 2020-র পুজোর থেকে 2021-এর পুজোটা অনেকটাই বেশি প্রাণবন্ত। বেশ, এবার আপনার কাছে জানতে চাইবো, মৃৎশিল্প বা মাটির সাথে মা দুর্গার যে মেলবন্ধন, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, মৃৎশিল্পী তো প্রত্যেকেই মাটি দিয়ে তৈরি করে যারা, তারাই মৃৎশিল্পী। ঠিক আছে, এটা আলাদা করে তকমার কিছু নেই। মাটি দিয়ে যারা ঠাকুর তৈরি করে তাদেরকে মৃৎশিল্পী বলা হয়। এটা চিরাচরিত, এটা বহু যুগ আগে থেকে হয়ে আসছে। কেন, মাটি একমাত্র খাঁটি। পরমহংস রামকৃষ্ণদেব বলে গেছেন যে মাটি একমাত্র খাঁটি। তাই মৃন্ময়ী মাকে মাটি দিয়ে তৈরি করলে সেটা অনেকটা বেশি কার্যকরী। বেশ, এই জায়গাটাতেই আসবো যে বর্তমান যুগে আমরা দেখেছি যে মাটি ছাড়াও ফাইবারের প্রতিমা তৈরি হচ্ছে। এই যে বিবর্তনটা বা আপনার শুরু থেকে এই যে আজকের যে আধুনিক যুগের যে মানে বিবর্তনটা, এটা আপনি একটুখানি ব্যাখ্যা করুন। না, এখন তো ইদানিং দেখুন, এই বিশ্বায়ন যুগে মানুষ অনেক বেশি এগিয়ে গেছে, অনেক বেশি আধুনিক হয়ে গেছে, অত্যাধুনিক হয়ে গেছে। এই যুগেও মানুষ ফাইবারের দুর্গা করছে, বিশেষ করে যেগুলো বিদেশে যাচ্ছে। কারণ বিদেশে ফাইবার নেওয়া ছাড়া উপায় নেই। আগে সোলার যেত, সোলার শিল্পীরা যেরকম একটু কমে গেছে সংখ্যায়, কোয়ালিটি কমে গেছে, সেই জন্য এখন ফাইবারের দুর্গাটা নিচ্ছে। তার কারণ হচ্ছে
ওজনটা অনেকটাই কম ফাইবারের, তাই বিদেশে ফাইবারের ঠাকুরই নিচ্ছে। কিন্তু আপনি যতই ফাইবার, শোলা বা লোহা, পেতল, তামা দিয়ে ঠাকুর তৈরি করুন না কেন, মাটি কিন্তু সবচেয়ে খাঁটি। আপনার মায়ের রূপ সুন্দর পেতে হলে আপনাকে মাটিতেই আসতে হবে। আচ্ছা, আরও একটা বিষয়, সেটা হচ্ছে যতটুকু আমি জানি, আমি একটুখানি আপনাকে বলবো যে ফাইবারের প্রতিমা তৈরি করতে গেলেও বা ব্রোঞ্জের বা অন্য কোনো মেটালের প্রতিমা তৈরি করতে গেলেও কাঠামো বা আগে কি মাটির প্রলেপটা দিতে হ্যাঁ, হয়? আগে একটা মাটির তৈরি করতে হয়, এবার সেটাকে কাস্টিং করতে হয়। ফাইবার বলুন, আপনি পেতল বলুন, ব্রোঞ্জ বলুন, সেটাকে মাটির তৈরি করতেই হবে। বেশ, এইবার জানতে চাইবো আপনার কাছে, এই যে বর্তমান প্রজন্ম আর আপনাদের মতো প্রজন্ম, আপনার প্রজন্ম বেশ মৃৎশিল্পের সাথে জড়িত ছিল, এটা আমরা জানি সবাই, কিন্তু বর্তমান যুগে আমরা দেখছি যে কম বয়সী ছেলেমেয়েরা বা উঠতি প্রজন্মরা মৃৎশিল্পের সাথে সেরকম একটা মানে সামঞ্জস্য রাখতে পারছে না, কি এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে, কিভাবে ব্যাখ্যা করবেন? এখনকার জেনারেশন তো অনেক বেশি ফাস্ট। ওরা বিভিন্ন আর্ট কলেজ থেকে পড়াশোনা করছে, পাস করছে, ওদের একটা ধারণটাই আলাদা। সেটা লাইফে বলুন, জীবনে বলুন, কাজকর্মে বলুন, সব কিছুতেই এটা পুরনোপন্থী লোকেদের সঙ্গে মিশবে না। কিন্তু আমরা এমন একটা জেনারেশন, আমরা এমন একটা ঘরানার ছেলে। আমার বাবা শ্রদ্ধেয় মনবাসী রুদ্রপাল আমাকে কাজ শিখিয়ে দিয়ে গেছে। আমরা সমস্ত কিছু পারি, আমাদের ডিকশনারিতে না বলে কিছু নেই। আমরা পুরনো পন্থার মানুষ, আবার পাশাপাশি কিন্তু নতুন পন্থারও মানুষ। আমরা আধুনিকতাও জানি, অতি আধুনিকতাও জানি, আবার পুরনো তত্ত্বও জানি। সমস্ত কিছুর জন্যে আমরা একদম আইডিয়াল। আমরা হচ্ছে আলু, একদম মানে যে তরকারিতেই দেবেন সে তরকারিটা স্বাদ হবে। বেশ, তাহলে কি কোনোভাবে বলা যেতে পারে যে মৃৎশিল্প কি কোনোভাবে থমকে যাবে, এই যে বর্তমান প্রজন্ম যে করছে না কাজটা? কোনো সময়ের জন্যই নয়। বাঙালি যতদিন আছে, দেবদেবীর পুজো যতদিন হবে, মৃৎশিল্পীরা তাদের স্বমহিমায় কাজ করে যাবে। এই মানে যারা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পড়ছে বা ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পড়াশোনা করছে, তারা থাকবে, তারাও কাজ করবে, কিন্তু পাশাপাশি মৃৎশিল্পীদেরকেও ছুঁড়ে ফেলতে পারবে না। কেননা ঠাকুরের ভক্তি মৃৎশিল্পীরাই আনতে পারে। বেশ, এবার আপনার কাছে জানতে চাইবো, বিগত দিনে আপনি বেশ কিছু বড় বড় ক্লাবের পুজো আমরা দেখেছি যে প্রতিমা আপনি তৈরি করেছেন। এই যে অভিজ্ঞতা আপনি একটু শেয়ার করুন, কি কোন কোন ক্লাব তৈরি করেছেন। আর দ্বিতীয় প্রশ্ন হবে হচ্ছে আমার, এই বছর কি কি বড় বড় ক্লাব রয়েছে ঝুলিতে? এই বছর খুব একটা বড় ক্লাব নেই, তার মধ্যে যে কটা করছি, তেমন যেমন খিদিরপুরের খুব পুরনো একটা বড় পুজো কমিটি, সেটা হচ্ছে কবিতীর্থ। সেটা অল ওভার কলকাতা সবাই জানে। 3 কবির মেলবন্ধন কবিতীর্থ, সেই কবিতীর্থ করছি। তারই পাশে রয়েছে খিদিরপুর নবরাক, তারপরে আপনার লেক গার্ডেন্সের আছে সেবক সংঘ, হাওড়ার মন্দিরতলা। এই কটাই বড় পুজো কমিটি করছি এবছর। এবার বিগত বছরগুলোর একটুখানি। বিগত পাক সার্কাস করেছি, উদ্দীপনী, মন্দিরতলা করেছি, তারপরে আপনার লেক রোডে সেবক সংঘ করেছি, তিকন পার্ক করেছি, অনেক ক্লাবই করেছি। যাই হোক, এই প্যান্ডামিকের জন্য অনেক ক্লাব ঠিক মতন অর্থনৈতিক প্রবলেমের জন্য হয়তো এবছর বাজেট সেরমভাবে করতে পারেনি। ঠাকুর তুলনামূলক আমি কমও করছি, অন্যান্য বছরের তুলনায় কমও করছি। এই অর্থের কথা যখন আসলো, এখানেই আমি প্রশ্ন করব আপনাকে যে এই বছর কি খুব একটা মানে এই অর্থের ব্যাপারটা, মানে যারা কাস্টমার আসছেন তারা কি মানে খুব কম অর্থ দিয়ে আনছেন? এবছরও তাই গত বছরের মতনই প্রত্যেকটা পুজো কমিটি, যেহেতু আমার পুরনো মানে পুজো কমিটি আর কি, তাদের সঙ্গে বহু বছরের সম্পর্ক, তারা যদি প্রবলেমে পড়ে আমাকে তো একটু প্রবলেমটা সলভ করতেই হবে, যাতে তারাও না মরে আমিও না মরি। সেইভাবেই অ্যাডজাস্ট করে এবছরের প্রতিমা তৈরি করছি। বেশ, এবার আসবো, আপনারা মৃৎশিল্পীরা সরকারের তরফ থেকে আমরা দেখেছি যে কোনো রকমভাবে সেরকম সম্মান পাননি বা কোনোভাবে হেল্প সেরকম একটা পাননি, কি বলবেন এই ব্যাপারে? আপনাদের আবদার কি? না, আমাদের কোনো আবদার নেই, আমাদের কোনো চাহিদা নেই। আমরা এই ব্যবসাটা করি খুব ভালোবেসে।
বাবা যেহেতু এতদিন করে গেছে, বাবার সম্মানার্থে ব্যবসাটা করছি, নাহলে আমরা সারা বছর অনেক ফাইবারের বলুন, ব্রোঞ্জ কাস্টিং বলুন, সব কিছুই আমরা করি। ঠাকুরটা আমরা স্পেশালি করি বাবার জন্যে, ভালোবেসে। এই যে আমরা মৃৎশিল্পীতে যুক্ত হয়েছি, ভালোবেসে যুক্ত হয়েছি। এই ভালোবাসার দরুন আমরা সারা বছর এই মানে শিল্পর সঙ্গে যুক্ত আছি। সরকার থেকে আমরা তেমন কিছু সম্মান কোনো মৃৎশিল্পী পাইনি। বহু বিখ্যাত বিখ্যাত মৃৎশিল্পী আমাদের এই পশ্চিমবঙ্গে হয়েছে, যেরকম ধরুন রাখাল পাল, নেপাল পাল, মোহনবাসী রুদ্র পাল, গোড়াচাঁদ পাল, এরকম বহু শিল্পী রয়েছে যারা বহু বিখ্যাত বিখ্যাত প্যান্ডেলের, রমেশ পাল বিখ্যাত বিখ্যাত প্যান্ডেলের বিখ্যাত বিখ্যাত ঠাকুর, দেখার মতন ঠাকুর করেছিল বিগত বহু বছর ধরে। সেই শিল্পীরা কোনোদিনই সম্মান পায়নি, এবং জানি না কেন পায়নি। বহু শিল্পী আছে, কিন্তু সেই তুলনায় এখনকার অনেক আর্টিস্ট যাদের বলা হয় তারা অনেক বেশি সম্মান পাচ্ছে। অর্থের দিক থেকে যদি বলি, যে আমি কয়েকদিন আগে কুমারটুলি গিয়েছিলাম, ওখানে দেখলাম খুব খারাপ অবস্থা ওনাদের। অর্থের দিক থেকে আপনাদের আবদারটা কি থাকবে, একটুখানি আপনার মুখে শুনতে চাই। না, আমার পার্সোনাল কোনো আবদার নেই অর্থের জন্যে। আমরা যেটুকু করি সেটুকু আমরা নিজের ইচ্ছাতে, নিজের তাগিদে ব্যবসাটা করি, এবং যেটুকু পয়সা দরকার হয় আমরা কাস্টমারের থেকে নিয়েই কাজটা করি। আমাদের সরকারের কাছ থেকে কোনো আবদার নেই সরকারের কাছে, অন্তত সম্মান। শুধু এইটুকুই সরকারের কাছে আবদার, যেন প্রত্যেকটা মৃৎশিল্পী তার যোগ্য সম্মান পায়। প্রত্যেকটা পুজো কমিটির কাছে একটা আবদার, যেন প্রত্যেকটা মৃৎশিল্পী যেন যোগ্য সম্মান পায়। বেশ, শিল্পের শৈল্পিকতা থেকে, ভাবনা থেকে সেটাকে বাস্তবে রূপ দেওয়া, এটা একটা বিশাল কাজ। এটা যারা শিল্পী মানুষ তারাই জানেন। আপনার কাছে শুনতে চাইবো যে এই যে ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া, এটা কিভাবে করেন আপনি? না, এইটা তো এক মুহূর্তে হয় না। একটা চিন্তা ভাবনা করলাম, সেটাকে আমরা বাস্তবায়িত করতে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, বিভিন্ন কালার পরীক্ষা নিরীক্ষা করতে হয়। করার পর যখন যেটা ভালো লাগে বা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা তখন সেটা প্রযোজ্য করি। সেটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেটা কাউকে বলিও না, সেটা একদম নিজের মনের ভেতরই রেখে দিই। আচ্ছা, এই দুর্গাপুজোর সময় কি একটুখানি বাড়তি চাপ থাকে যে কিভাবে ঠাকুরটাকে ডেলিভার করব বা কতটুকু? অবশ্যই টেনশনে আমাদের ঘুম হয় না। এই সবচেয়ে বড় কথা, আমাদের হচ্ছে এমার্জেন্সি বিজনেস। এটা আপনার পুজো যদি 10 তারিখ হয়, আপনাকে 10 তারিখই দিতে হবে। সেই জন্যে টেনশন তো থাকেই, চিন্তা ভাবনা থাকে, সব কিছু মিলিয়ে এতগুলো লেবার কাজ করে, এত মেটেরিয়ালস দরকার আমার, বিভিন্ন র মেটেরিয়ালস একটা ঠাকুর তৈরি করতে লাগে, সেগুলো ঠিকঠাক পাওয়া যাবে কি না, বিভিন্ন কর্মচারীরা সুস্থভাবে কাজ করতে পারবে কি না, এর একটা বিশাল টেনশন। এটা থাকবেই। আবার ঠাকুর পুজো চলে গেলে তখন আমরা টেনশন ফ্রি হয়ে যাই, খুব খুব আনন্দ সহকারে রাত জেগে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। বেশ, এই ঠাকুর দেখতে বেরানো, এখান থেকেই প্রশ্ন করি, আপনি বা আপনার পরিবারও তো এই দুর্গাপুজোর সময় বেরান ঠাকুর দেখতে, বা নিজের কাজ দেখতে কিরকম লাগে? নিজের কাজই দেখতে, আমরা নিজের কাজই দেখতে যাই। নিজেদের যে কটা প্যান্ডেলে আছে সেই সব প্যান্ডেলেই যাই। দেখুন, ঠাকুর চলে যাওয়ার পর প্যান্ডেলে তো আমরা যেতে পারি না, তখন লেবারকে পাঠিয়ে দিই, তারা ঠিকঠাক ফিনিশিং করে আসে। তারপরে আমি ওই ধরুন সপ্তমী, ষষ্ঠমী, অষ্টমী, নবমী, দশমী গেলাম, গিয়ে দেখলাম যে কাজটা ঠিকঠাক করেছে কিনা, বা কতটা গ্রহণযোগ্য লাগছে, বা আমি যে সৃষ্টিটা করেছি সেটা আদৌ ভালো লাগছে কি লাগছে না, সেটা পরীক্ষা নিরীক্ষা করতেই আমরা সবাই মিলে, মানে ফ্যামিলির সবাই মিলে, মানে ঘোরাও হলো, ঠাকুরও দেখা হলো। বেশ, এবার জানতে চাইবো যে মাটির প্রতিমা আর হচ্ছে ফাইবারের প্রতিমা, দুটোর একটু পার্থক্যটা আমাদেরকে একটুখানি বলুন। মাটিটা অনেক ওয়েট, মাটিটা অনেক ভারী, কিন্তু ফাইবার করতে গেলে আগে আপনাকে মাটিতে করতে হবে, করে সেটাকে ডাইস করতে হবে, ডাইস করার পর সেটাকে ফাইবার কাস্টিং করতে হবে। সেটা তুলনামূলক 1/4 ওজন, একটা মাটির যা ওজন হবে তার মানে 25% ফাইবারের ওজন। আর সময়সীমাটা একটু বলে দিন, কোনটা সময় ফাইবারেরটা অনেক বেশি দিন সময় লাগে। আচ্ছা, মাটির একটা প্রতিমা তৈরি করতে একজন কারিগর যদি কাজ করে তাহলে কতটা সময় লাগতে পারে? একটা 6 ফুটের যদি দুর্গা হয়, একটা কারিগর কাজ করলে মিনিমাম 1 মাস। আচ্ছা, আর ফাইবারের ক্ষেত্রে সেটা 2 মাস।
আচ্ছা, মানে একজন কারিগর। একজন কারিগর। আচ্ছা, বেশ। এই বছর মানে কত ফুটের বেশি অর্ডার এসছে একটু জানতে চাইবো। না, এবছর সবই ওই 7 ফুট, 8 ফুট, 9 ফুট, ম্যাক্সিমাম 10 ফুট। আচ্ছা, মানে বিগত বছরগুলোতে কিরকম আসতো? বিগত যে 12, 13, 14 কোনো ঠিক ছিল না। যত বড় ঠাকুর হয় তত বড়ই যা মানে চাইতো লোকে। কিন্তু আমার ঘরের হাইট তো একটা লিমিট রয়েছে, তার বেশি তো আমি করতে পারবো না। একদমই তাই। আপনার কাছে জানতে চাইবো একটা বিষয়, সেটা হচ্ছে এই যে মৃৎশিল্পকে আপনারা পৃথিবীর কাছে একটা স্থান দিয়ে আসছেন বহু বছর ধরে। এইটা তো একটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়, একজন বাঙালি হিসাবে অবশ্যই ভালো লাগার বিষয়। এই যে ভালো লাগার বিষয়, তখন এই বছর আমরা দেখেছি যে গত বছর থেকেই দেখেছি 2020 সাল থেকে যে বেশ কিছু মানুষ আছেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো জায়গায় বলছেন যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কেন এত বড় প্যান্ডেল করার দরকার আছে বা এত বড় ঠাকুর করার দরকার আছে, তাদেরকে কি জবাব দেবেন আপনি? না, তাদেরকে আমার কিছু বলার নেই। এবার এগুলো সব বক্তব্যটা তো প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না। তবে মানুষকে এটুকু বলতে চাই যে আমি না আনন্দ করতে পারি, অন্যের আনন্দে আমি বাধা দিতে পারি না। বেশ, খুব ভালো লাগলো কথাটা শুনে। এবার জানতে চাইবো দুর্গাপুজো এমন একটা জিনিস যেটা শুধুমাত্র বাঙালিদের নয়, টোটাল অর্থনীতির চাকা ঘোরায়। কিভাবে ব্যাখ্যা করবেন? এর কোনো ব্যাখ্যা নেই। একটা দুর্গাপুজোকে ঘিরে বহু বহু কোটি কোটি মানুষের রুচি রোজগার জড়িয়ে রয়েছে। একটা দুর্গাপুজো, যারা অনেকেই বলছে যে দুর্গাপুজো না হলে কি হবে, এত বড় প্যান্ডেল না করলে কি হবে, এত বড় লাইট না করলে কি হবে, এত বড় ঠাকুর না করলে কি হবে। কিছুই হবে না, কিছুই হবে না। কিন্তু বহু লোক না খেতে পেয়ে মরে যাবে। একটা পুজোর সঙ্গে যে কত কোটি কোটি লোক যুক্ত, সেটা আশা করি আপনাকে মানে যারা দেখছে দর্শকদের আর খুলে বলে দিতে হবে না যে কোন শ্রেণীর লোকরা যুক্ত। অতএব এই অর্থনৈতিক একটা দুর্গাপুজোয় যতটা চাঙ্গা হয়, একটা পুজো যদি না হয় বা পুজোটা যদি মানে দমে যায়, ছোট করে হয়, তাহলে অর্থনৈতিক দিক এমনিই নেমে যাবে। একদমই তাই। আমরা জানি যে শোলা শিল্প থেকে শুরু করে, কাগজ শিল্প থেকে শুরু করে বিভিন্ন মানুষের বহু মানুষ আজকে একটা পুজো হলে আপনি একটা নতুন জামা প্যান্ট কিনবেন, সেই জামা প্যান্টটাও তো কোনো একটা সংসারকে বাঁচাচ্ছে। একদমই তাই। কোনো একটা সংসারকে বাঁচাচ্ছেন। আপনি ঠাকুর দেখতে বেরোলেন, একটা 10 টাকা দামের ফুচকা কেনেন, সেখানেও তো একটা কোনো সংসার একদিনের ডাল ভাত রোজগার করতে পারছে। এরকম বহু মানুষ দুর্গাপুজোতে বিভিন্ন মেলায় ফেলায়, মানে শুধু মেলাতে বসে তারা সংসার চালায়। এই ক্ষেত্রে এর কোনো মানে ভাষা নেই বলার যে একটা পুজো না হলে যে কত মানুষের কত ক্ষতি। এটা বলা যেতেই পারে। আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় যে দুর্গাপুজোই এমন একটা দুর্গোৎসব এমন একটা জায়গা যেটা সব থেকে বেশি কিন্তু অর্থনীতির এখানে চাকা ঘোরে। একদম একদম পৃথিবীর সবচেয়ে বৃহত্তম উৎসব এটা। এতদিন ধরে মনে হয় সারা পৃথিবীতে কোথাও এই উৎসব হয় না। তা এই উৎসবে যেরকম সারা পৃথিবী মানে বহু লোক তো বাইরে থেকেও আসে বিভিন্ন কারণে, সেটা প্যান্ডেল হতে পারে, লাইট হতে পারে, থিম হতে পারে, রাস্তাঘাট হতে পারে, বিভিন্ন রকম। একটা মানুষের কতটা যে মানে কি বলবো চাহিদা যে একটা পুজো হবে ভারতবর্ষে, মানে আমাদের পশ্চিমবঙ্গে একটা পুজো হবে, এইটা বহু 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 মানুষের সারা বছরের আশা। একদমই তাই। আপনার কাছে জানতে চাইবো আপনার এই কাজের শুরুটা একটু জানতে চাইবো, কিভাবে শুরু হলো? এটা তো বংশ পরম্পরায় মানে হিসেব মতন বলতে গেলে যে জন্মগত, জন্মেছি এমন একটা ফ্যামিলিতে, এমন একটা শিল্পীর ঘরে। এখানে বাবা বিখ্যাত লোক, কারখানায় যেতাম, বাবার সঙ্গেই যেতাম, দেখতাম, ভালো লাগতো। মাটি চটকাতে শিখেছি ছোটবেলা থেকে, মাটি ঘাঁটতে শিখেছি যেটাকে বাংলায় বলে, ভেঙেছি অনেক কিছু। আবার বাবা বলতো এইটা এরকম করে কর তো দেখি কিরকম পারিস, সেটাও করেছি, হয়নি, ভুল হয়েছে, বকেছে, মার খেয়েছি, এই করে করে কাজটা শিখতাম।
তারপরে তো স্কুলে যেতাম, স্কুলের ফাঁকে ফাঁকে, পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা কারখানায় চলে যেতাম, গিয়ে ওই বাবার দেখা দেখি বাবা যেটা করতো সেটা পাশে বসে করতাম। ধরুন আঙুল বানানো, বাবা আঙুল বানাচ্ছে, পাশে বসলাম, একটু আঙুল বানালাম, একটু ভুল ত্রুটি হলো দেখিয়ে দিলাম। তারপরে ধরুন এই রঙের সময় হাঁসের চোখ দিলাম, প্যাঁচার চোখ দিলাম। এই করতে করতেই একটা বলে না আত্মার টান, এই ভালোবাসায় তাই জড়িয়ে পড়ি। সাথে মায়ের আশীর্বাদে সেটা তো আছে, বাবার আশীর্বাদ সবচেয়ে। আমি আমার সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মানে মা বলুন, বাবা বলুন, ভগবান বলুন, আমার বাবা আর মা। খুব ভালো লাগলো। এবার একটু শুনতে চাইবো যে যখন দেখেন যে নিজের সৃষ্টি, আপনার সৃষ্টি একটা ভালো জায়গায় পৌঁছেছে, আপনার ভিতরের অনুভূতিটুকু একটুখানি ভাষায় প্রকাশ করুন। এটাই কি প্রকাশ করা যায়? এই অনুভূতিটাকে প্রকাশ করা যায়? আমার মনে হয় পৃথিবীর কেউ পারবে না। হ্যাঁ, বলতে পারে যে অসম্ভব নিজেকে গর্বিত মনে হচ্ছে, অসম্ভব নিজেকে ভালো মনে হচ্ছে, অসম্ভব আনন্দ লাগছে। অনুভূতি এইটুকুই বলা যায়, কিন্তু অনুভূতি এইভাবে প্রকাশ করা যায় না। মানে কেউ পারে কিনা আমার জানা নেই, কিন্তু আমি অন্তত পারি না। আচ্ছা, যখন খুব প্রেশার থাকে এই দুর্গাপুজোর সময়, তখন ক্রিয়েটিভ ভাবনা যেটা, সেটা তো কোথাও একটা ক্ষতবিক্ষত হয়। হ্যাঁ, অবশ্যই। সেই ব্যাপারে কি বলবেন? মানে কিরকম মনে হয় তখন যে এটা হচ্ছে না বা খুব সামনে ডেলিভার করতে হবে, ঠিক কিরকম লাগে তখন? তখন তো প্রেশার বেড়ে যায়, হাই প্রেশার হয়ে যায় তখন। আর এই যত চিন্তা ভাবনা সব আমার, সারাদিনে আমি কোনো চিন্তা ভাবনা করতে পারি না। সারাদিনে আমি খুব আনন্দে থাকি, খুব ফুর্তিতে থাকি, খুব মজায় থাকি, সমস্ত কর্মচারীদের সঙ্গে মিলেমিশে থাকি। আমার যত ভাবনা চিন্তা রাত্রিরে ঘুমোবার পর মাথায় টোকা মারি, আর যা বুদ্ধি তখনই যদিও আসে ওই তখনই আসবে, নাহলে সারাদিনে আমি চিন্তা করে কিচ্ছু করতে পারবো না। যা চিন্তা হবে আমার রাত্রিরে ঘুমোবার পর। বেশ, আচ্ছা, বিগত দিনে আপনার সৃষ্টি যেটা সব থেকে বেশি আপনার ভালো লেগেছে, আপনার সৃষ্টি শুনতে চাইবো। সেটা তো কোন ক্লাব? সেটা এইখানকার নয়, সেটা হচ্ছে একটা হচ্ছে আমার আগরতলায় আমি লাস্ট বিগত 18-19 গেছিলাম। আগরতলায় একটা ক্লাবের আমি ঠাকুর করেছিলাম, প্রথম বছরে একটা করেছিলাম 2018 সালে। সেটা হচ্ছে আমার জীবনের একটা 5টার মধ্যে একটা ঠাকুর। আর 1917 সালে খিদিরপুর নবরাগে একটা সৃষ্টি করেছিলাম 2017 সালে। সেটা আমার জীবনের সেরা ঠাকুর। আচ্ছা, এই যে সেরা ঠাকুর বলছেন, অন্য থেকে কেন আলাদা একটুখানি জানতে চাই। ওই খিদিরপুরের নবরাগের যে পুজোটা, ওটা একটু অন্য থেকে আলাদা। সেটা আপনাকে মানে কিভাবে বোঝাবো? ওটা অ্যাকচুয়ালি অনেকেই প্রত্যেকেই করে কি ঠাকুর 5টা একই রকম হবে, কিন্তু এটা আমি ডিফারেন্ট করেছিলাম যে 5 জন 5 রকম। মা যে শাড়ি পরবে, মেয়ে সে শাড়ি নাই পরতে পারে, মেয়ে একটু অন্য শাড়ি পরতেই পারে, ছেলে একটু অন্য ড্রেস পরতেই পারে। এই চিন্তা ভাবনা থেকে করেছিলাম। বেশ, কালাচাঁদ বাবু, আমরা জানি যে এখানে শুধুমাত্র আপনারা যে দুর্গা প্রতিমা বা অন্যান্য কোনো ঠাকুর তৈরি করেন সেটা নয়, বিভিন্ন ভাস্কর্য কাজ, বিভিন্ন বাড়িতে যদি সাজানোর কোনো জিনিস হয় সেগুলোও করে থাকেন আপনারা। হ্যাঁ। কি কি করেন একটুখানি জানতে চাই। আমরা ফাইবার বলুন, কাঠের বলুন, ব্রোঞ্জ কাস্টিং বলুন, পেতলের কাস্টিং বলুন, পাথরের বলুন, বিভিন্ন সব রকমই ভাস্কর্য আমরা করে থাকি। ইন্টেরিয়রের কাজ করে থাকি, চেয়ার, টেবিল, খাট, আলনা, সব রকম কাজই আমরা সারা বছর ধরে করে থাকি। এই বছর দর্শকদের প্রতি আপনি কি বলবেন? মানে এই বছর করোনা নিয়ে বা স্বাস্থ্যবিধি মেনে কি বলবেন আপনি? দর্শকদের কাছে একটাই অনুরোধ, আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব ডবল ভ্যাকসিনটা নিয়ে নিন। ঠাকুর অবশ্যই দেখতে বেরোবেন, আনন্দ নিশ্চয়ই করবেন, কেন এটাই আমাদের সারা জীবনের কি বলবো এনার্জি। তাই বলছি, মাস্ক অবশ্যই পরবেন, ডবল ডোজ নেবার চেষ্টা করবেন, না হলে নিদান পক্ষে একটা অন্তত নেবেন, আর দূরত্ব বিধিটা বজায় রাখবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, মহা আনন্দে ঠাকুর দর্শন করবেন। তাহলে এই বছর তো পুজোতে আপামর বাঙালিকে আপনি বলবেন যে ঠাকুর দেখতে আসতে, কি বলবেন আপনি আরেকবার বলে দিন। নিশ্চয়ই, সমস্ত বাঙালি কেন, সমস্ত পশ্চিম বাংলাবাসীকে বলছি যে আপনারা নিশ্চয়ই ঠাকুর দেখবেন, আনন্দ সহকারে ঠাকুর দেখুন, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে। একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য।
তোমাদেরকে বেশ কিছু পুরস্কার আর বেশ কিছু কাজ দেখাই, তোমাদের ভালো লাগবে আশা করি। ও ঢাকার কাশরেতে মা তোয়ারা উৎসব, শঙ্খ জানাই মাগো হোক ভালো হোক সব, দ্বিধা ভোলা পথ চলা এই কদিন কাছে পেলে, সে ফলে অর্ঘ দিল ভোরের আলো জেলে, সে ফলে অর্ঘ দিল ভোরের আলো জেলে, আকাশে খুশির ডানা মেলে মা এলে, এগিয়ে গিয়েছি বহু দূর বেদনা ফেলে, শিশির ভেজা ঘাসে শিউলি ছাড়ে। আর কিছুদিন পরেই আমরা শিউলি ফুলের গন্ধ পাবো, আর ঢাকের আওয়াজ, এগুলো তো আছেই। জাস্ট মানে মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পুজো, বাঙালির পুজো অন্তত শুরু হয়ে যায়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, আমি তোমার মেসেজের অবশ্যই রিপ্লাই দেবো। চলো, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। টাটা, ভালো থেকো সবাই।